নিরিবিলি পরিবেশ আর নিরিবিলি নেই। সকাল সকালই শান্ত প্রাণ জোড়ানো নিরিবিলি পরিবেশ ধারণ করেছে বিধ্বংসী রূপ। প্রচন্ড বাতাসের তাণ্ডব আর বৃষ্টিতে ঝাপসা হয়ে গিয়েছে চারিপাশ। সেই সাথে গাছপালা ভেঙে পড়ার মর্মর আওয়াজ তো আছেই। তবে নির্জন পাহাড়ি এলাকা ছড়িয়ে গাড়ি করে শহরের দিকে এগিয়ে আসতেই বাতাস বর্ষণ দুটোই উধাও। যদিও পাহাড়ি ঝড়ের তাণ্ডবে চারিদিকের পরিবেশ গুমট হয়ে আছে, সেই সাথে ব্যবসা গরমটাও বেড়েছে আজ। অতিরিক্ত ব্যবসা গরমে অরু হাঁসফাঁস করছে দেখে অর্ণব সহসা বাটন প্রেস করে গাড়ির টিটেন জানলার কাঁচটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ মেঘ ভেজা বাতাস এসে আছড়ে পড়ল অরুর চোখে মুখে। এবার সত্যি একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড়সড় নিঃশ্বাস ছেড়ে অর্ণবকে উদ্দেশ্য করে অরু বলে, ধন্যবাদ। অর্ণব অরুর কথায় নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ালে অরু পুনরায় শুধালো, উনি কেমন আছেন এখন? অর্ণব স্টিয়ারিং এ দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফেরেনি এখনো। জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট এ বিগ ডিল, দুশ্চিন্তা করো না। অর্ণবের কথায় অরু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন উনি? অরুর আর মনে বলা কথাটা বোধহয় অর্ণব শুনেছে, তাই সামনে তাকিয়ে বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, তোমার প্রতি নয়। অর্ণবের কথায় অরু সংচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগেই অর্ণব বলল, এসে গিয়েছে। চলে আসার দরুন অরুর আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে অর্ণবকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল ভবনের লিফটের দুয়ারে। শরীরে প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন হসার হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো চটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, চোখ দুটো ঢুকে আছে কোটরে। শরীরের এহনো অবস্থা নিয়ে লিফট থেকে বেরিয়ে এগিয়ে এসে অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপলো অরু। তবে কলিং বেল চাপার সঙ্গে সঙ্গেই সদর দরজা খুলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্ক মহিলা, আর তার পেছনে পেছনে আজমেরি শেখের নতুন অ্যাসিস্ট্যান্ট রাজ। হুট করেই নিজের বাসা থেকে অপরিচিত কাউকে বেরোতে দেখে অরু খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল, কারণ ওর মাথা থেকে পা অব্দি সবকিছু এলোমেলো আর অগোছালো। হুট করে কেউ প্রথম দেখে পাগল বলে সম্বোধন করলেও ভুল কিছু হবে না বইকি। কিন্তু অরুকে একটা বিশাল ঝটকা দিয়ে ওর অযাচিত চিন্তায় এক বালতি জল ঢেলে মহিলাটি অরুর চিবুকে আদুরে হাত ছুঁয়ে বলল, শাল্লা। বয়স্ক মহিলার এহনো কথায় চোয়াল ঝুলে পড়ল অরু। মনে মনে ভাবলো, আমি ঠিক শুনলাম তো, নাকি জ্বরের ঘরে আস্তাগফিরুল্লাহকে মাশাআল্লাহ শুনলাম? অরু যখন বাইরে দাঁড়িয়ে এক মনে হিজিবিজি ভাবছিল, তখনই মহিলা দ্বিতীয়বার মুখ খুললেন। নিজেই আগ বাড়িয়ে বললেন, আসে তাহলে মা, আগামী রোববার দেখা হবে। মহিলার কথার আগামাথা বুঝতে না পেরে অগত্যায় জোরপূর্বক হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো অরু। অরুর সম্মতি পেয়ে মহিলাটি চলে গেল। পেছন থেকে রাজ এসে হিসিয়ে বলে উঠল, এ কি অবস্থা তোমার? একটু পরিপাটি হয়ে চলে যাও না। এমনিতেই অরুর মানসিক অবস্থা বিধ্বস্ত, তারপর রাজের এমন অধিকার দেখিয়ে কথা বলা ব্যাপারটা মোটেই সহ্য হলো না অরুর। মাথার মধ্যে অযাচিত রাগটা হুট করে কুণ্ডলি পাকিয়ে উঠল কেন যেন। মুহূর্তেই মেজাজ হারালো অরু। রাজের দিকে তাকিয়ে দাঁতে দাঁত খিচে বলল, আমি কিভাবে চলবো না চলবো সেটাও আপনি আমাকে শিখিয়ে দেবেন? কে হই আপনার? দেখুন রাজ, অযথা গায়ে পড়ার স্বভাব আমার একদমই পছন্দ নয়। ছেলে মানুষের এত গদগদ ভাব মানায় না। অ্যাটলিস্ট আমার চোখে তো বিচ্ছিরি লাগে। অরুর কাট কথাগুলো শুনে বোধহয় রাজের গা থেকে পিছলে চলে গেল। ও অরুর দিকে তাকিয়ে মারাত্মক হেসে বলল, কেমন ছেলে পছন্দ তোমার? আমি কি হতে পারি না তেমনটা? না, পারে না। তার নখের যোগ্যতাও আপনার নেই। অ্যাটলিস্ট পুরুষ মানুষ হিসেবে তো নেই। অরুর ছুরির ফলার মতো ধারালো কথা শেষ হলে রাজ পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই ভেতর থেকে ছুটে আসে অনু। এগিয়ে আস্তে আস্তে উদ্বিগ্ন সুরে বলে, কি ব্যাপার, কার সাথে তর্ক করছিস বাইরে দাঁড়িয়ে? মা শুনতে পাচ্ছে তো। অনু চলে আসাতে অরু ভেতরে যেতে যেতে রাজকে উদ্দেশ্য করে বলল, রিডিকিউলাস। রাগে ফোঁসফাস করতে করতে সদর দরজা ঠেলে অরু ভেতরে দু কদম দিয়েছে কি দেয়নি তার আগেই গম্ভীর গলায় ডেকে উঠলে নাজমেরি শেখ। অরু দাঁড়াও। অরু ভয়ে তটস্থ হয়ে আছে বহুক্ষণ আগে থেকেই, তবে এই মুহূর্তে মেজাজটাও বিগড়ে আছে ওর।
তাই কোনরূপ হাপিত্যেশ না করেই পেছনে ঘুরে মায়ের দিকে চাইল ও। আজমেরি শেখ মোটা থানে ছাই রঙা শাড়ি আর কালো রঙের চুড়ি হাতা ব্লাউজ পরে আছেন। চোখে তার মোটা ফ্রেমের চশমা। শাড়ির প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত সুনিপুণভাবে সেট করা। দেখে মনে হচ্ছে কোনো টিভি সেটের সংবাদ পাঠিকা। অরুর চোখে অবশ্য এটা নতুন কিছু নয়। আজকাল মা প্রায়ই এভাবেই পরিপাটি হয়ে অফিসে যান, নিজের মরচে পড়া আধিপত্যকে একটুখানি ঝালাই মালাই করে দিতে। সাইড ব্যাগটাকে শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে সে কখন থেকে দাঁড়িয়ে আছে অরু। আজমেরি শেখ ওরা আগাগোড়া পরখ করে স্পষ্ট আওয়াজে শুধালেন, কোন ছেলের সাথে গিয়েছিলে? মায়ের কথায় অরুর পিলে চমকে উঠল। নিজের সুপ্ত ভয়টাকে দূরে সরিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকিয়ে গলায় আত্মবিশ্বাস নিয়ে অরু বলল, কি বলছো মা? কোন ছেলের সাথে আবার যাব? আমি কাউকেই চিনি নাকি এখানে? আজমেরি শেখ অরুর দিকে নিখুঁত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, 1 বছর অসুস্থ ছিলাম আমি, মারা যায়নি, তাতে মিথ্যে কথা শিখে গেলে? অরু না সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে। মা বিশ্বাস করো। আজমেরি শেখ ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বললেন, রাজ খোঁজ নিয়েছে তোমাদের ক্লাস থেকে কোনো গ্রুপ ক্যাম্পিং যায়নি, তাহলে গত 24 কোথায় ছিলে তুমি? থাক। এখানেও রাজ। বিরক্ত লাগছে অরু, তবুও মাথা নিচু করে গলা খাঁদে নামিয়ে অরু বলল, আসলে মা আমি অন্য গ্রুপ। আজমেরি শেখ এবার সাহসা থামিয়ে দিলেন অরুকে। অতঃপর বললেন, আমি আর মিথ্যে অজুহাত শুনতে চাইছি না অরু, আর না আমার এইসব চেঁচামেচি কৈফত দেওয়া নাও পছন্দ। আমি শুধু সময়ের কাজ সময় করতে পছন্দ করি। মায়ের রহস্য ঘেরা কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না অরু। তবে ওর মা যে 100-তে 100 পাক্কা খিলাড়ি সেটা অরু ভালো করেই জানে। কখন কোন চালে আটকে ফেলবে সেটা অরুর কল্পনাতীত থেকেই যাবে। এবারও তাই হলো। আজমেরি শেখ হঠাৎ করেই অরুর সামনে অনুকে ডেকে পাঠিয়ে বললেন, এখন এই মুহূর্তে অরুর পুরো ঘর তল্লাশি করে ওর কাছ থেকে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নিয়ে নাও। আর হ্যাঁ, আজ থেকে অরুর সাথে সর্বক্ষণ থাকবে তুমি। আমি যদি খুনাক্ষরেও শুনেছি বোনের প্রতি দরদ দেখিয়ে আমাকে বোকা বানানো হচ্ছে, তাহলে তোমার ব্যবস্থাও আমি করব। নো সার্চার। মায়ের কথায় অরু ফুপিয়ে কেঁদে উঠে আহত সুরে বলল, মা কি বলছো? অরু একটু সাহস করে মাকে বলল, মা মাত্রই তো এলো, একটু ফ্রেশ হয়ে নিক, তারপর না হয়। আজমেরি শেখ থামথামে গলায় বললেন, আমার অনেক সময় রয়েছে, আগে ওকে সার্চ করো। আর মায়ের কঠোর আদেশে অনুর আর কিছুই করার ছিল না। অগতাই অনুর ব্যাগ হাতড়ে আইফোন 15 প্রো ম্যাক্স মোবাইলটা নিয়ে নিল অনু। যদিও মোবাইলটা বন্ধ ছিল, তবুও অনুর এবার ভেতরে ভেতরে সন্দেহের দানা প্রখর হয়। মনে মনে ভাবে, হুট করে এত দামি ফোন কোথায় পেলো অরু? তাহলে কি মাই ঠিক? অরু খারাপ কোনো পথে পা বাড়িয়েছে? ফোনটা ছিনিয়ে নিয়ে গেল। অরু ব্যাগটাকে ফ্লোরে ছুঁড়ে মেরে হনহনিয়ে রুমে চলে যায়। অরু চরম কষ্ট পেয়েছে ভেবে অনু মায়ের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, মা অরু তো ছোট, ভুল করতেই পারে, তাই বলে এতটা কঠোর হওয়ার কি ঠিক হবে? অনুর কথায় আজমেরি শেখ বললেন, আপাতত যেটা বলেছি সেটা করো, সময় হলে সব কিছু আমি নিজেই আবার আগের মতো করে দিব, কিন্তু এখন নয়। সারাদিন রুমে আটকে মরার মতো পড়ে থাকলেও সন্ধ্যা হতে না হতেই অরুর একা থাকা সব গুছিয়ে দিয়ে রুমে প্রবেশ করে অনু। অনুর অবশ্য কিছু করার নেই, মায়ের আদেশে আসতেই হতো। অনু আসতেই অরু মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে শুয়ে পড়ল। অনুর হাতের খাবারের থালা ও সেটাকে বেডসাইড টেবিলে রেখে দিয়ে নরম গলায় বলল, অরু খাবার এনেছি, খাবি আয়। অরু নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, খিদে নেই, নিয়ে যা। সারাদিন না খেয়ে রুম আটকে পড়ে আছিস, তাও খিদে নেই? কি হয়েছে বল তো তোর? অনুর কথায় অরু শক্ত গলায় বলল, না নেই। আর কি হয়েছে এই প্রশ্নটা করা বন্ধ কর আপা। কি হবে আমার? অনু এবার ঝাঁঝিয়ে উঠে বলল, কিছু না হলে মিথ্যে বলে কোথায় গিয়েছিলে? আর অত দামি ফোনই বা কোথায় পেলে? অনু এবার সোহা থেকে উঠে অনুর মুখোমুখি হয়ে বসে কণ্ঠে দৃঢ়তা নিয়ে বলল, তোর কি মনে হয় আমি খারাপ মেয়ে? অরুর কথার পাছে অনু বলল, এখন আর মনে হওয়া না হওয়া দিয়ে কি হয় যায় আসে বল? যা করা তা তো মা করে ফেলেছে। অনুর একটু কথার
আছে অরুর হৃদয় কামড়ে উঠল। ও পরনে এখনো কৃতিকের কিনে দেওয়া সিল্কের পাজামা সেট, মাথার চুলগুলো এলোমেলো ভাবে পাঞ্চ ক্লিপ দিয়ে আটকানো, বুকের মধ্যে অজানা আতঙ্কের দল হাতুড়ি পেটা করছে খুব। তবু একটা শুষ্ক ঢোক গেলে বুকের মাঝে সাহস সঞ্চয় করে অরু শুধালো। কি করেছে মা? অনু দীর্ঘশ্বাস ছেড়ে জানায়, আগামী রোববার রাজ তার পরিবার সমেত তোকে দেখতে আসছে। আজকেই তো ওর মা এসে আমাদের মায়ের সাথে কথা বলে গেল। অনুর কথায় অরুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুনিয়া দুলে ওঠার মতোই আচমকাই ঘুরে উঠল মাথাটা। অরু ভেবেছিল ওর মা ওর জন্য কোনো কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, হয়তোবা ভার্সিটিতে যেতে দেবে না কিংবা নজরবন্দি করে রাখবে সারাক্ষণ। তাই বলে এমন কিছু অরুর কল্পনারও বাইরে ছিল এটা। অরু তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, অবিশ্বাসের সুরে অনুকে শুধালো। কি বলছিস আপা এটা? তুই থাকতে আমি কেন? অরুর কথায় অনুর মেজাজ চড়ে এলো। ও রুষ্ট কণ্ঠে বলল, আমি থাকতে মানে? তুই প্রত্যয় সাহেবের কথা জানিস না? তাছাড়া রাজ তোকে পছন্দ করেছে, আমাকে নয়। অনুর কথায় একটা অসহ্য যন্ত্রণা ছড়িয়ে পড়ল অরুর শরীরের রন্ধ্রে রন্ধ্রে। অকস্মাৎ ফ্লোরে ধপ করে বসে হুহু করে কান্নায় ভেঙে পড়ল অরু। শরীরের ব্যথা, হৃদয়ের ব্যথা, মস্তিষ্কেও এক রাস যন্ত্রণা, সবকিছু মিলে মিশে অরুর এক করুণ অবস্থায় মুহূর্তে। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে মনে মনে হাজারবার আজাহারি করতে করতে অরু বলল, তোকে আমি কি করে বোঝাই আপা? তোর যেমন প্রত্যয় সাহেব আছে, আমারও তো একজন আছে। সে আমার স্বামী জায়ান কৃতিক চৌধুরী। আমি বিবাহিত। আমার শরীর মন সব কিছুর দখলদারি শুধু তার মাত্র। আমি তাকে মেনে নিয়েছি, তার ভালোবাসাকে গ্রহণ করেছি। তাহলে কিভাবে আমি অন্য একজনের পুরুষের সামনে গিয়ে আইবুড়ো সেজে বসবো? কি করে? এই কথার একটুখানি আঁচও জায়ান কৃতিকের কানে গেলে সব কিছু তজনজ করে ফেলবে সে সাথে আমাকেও কেটে টুকরো টুকরো করে ফেলবে। আমি এখন কি করব? কিভাবে সবাইকে বলবো যে আমি আমার সৎ ভাই জায়ান কৃতিকের বিয়ে করাবো? অরু সেই কখন থেকে মেঝেতে বসে শব্দ করে কাঁদছে দেখে অনু আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এত কাঁদছিস কেন অরু? দেখেই তো আসছে, বিয়ে তো আর হতেই যাচ্ছে না। ভালো ভালো সবটা মিটে গেলেই তুইও তো বেঁচে যাবি। মা আর তোকে সারাক্ষণ নজরদারিতে রাখবে না। কথাটা শেষ করে কম্পিউটার গায়ে জড়িয়ে শুয়ে পড়ল অনু। অনুর মাত্র বলা কথাগুলো বারবার মস্তিষ্কে বাড়ি খাচ্ছে অরু। বিয়ে শব্দটা অসংখ্য ভার প্রতিধ্বনিত হয়ে কানে এসে লাগছে অরু। ওর তো বিয়ে হয়ে গিয়েছে, সেবার থাইল্যান্ডে বসেই। ধর্মীয় সামাজিক দুইভাবেই বিয়ে হয়েছে জায়ান কৃতিকের সঙ্গে। তাহলে এখন আবার নতুন করে কিভাবে বিয়ে হবে? আর তাছাড়া দু চোখ বন্ধ করলে স্বামীরূপে ওই সুদর্শন মানবের মুখটা ছাড়া আর কোনো কিছুই তো কল্পনাতে আসছে না। মনে মনে হাজার কথা ভাবতে ভাবতেই অরু চলে গেল টানা বারান্দায়। বাইরের ভারী বর্ষণ হচ্ছে। আকাশ বাতাস ছাপিয়ে মেঘ গলিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে। বাতাসের তোপে বৃষ্টির ছাট এসে লাগছে অরুর চোখে মুখে। তবুও সেখানে হাঁটু মুড়ে বসে পড়ল ও। উদাসীন বাড়িধারার পানে চেয়ে ভাবতে লাগলো নিজের থেকে বয়সের গুণে গুণে 12 বছরের বড় সুদর্শন পুরুষটির কথা, যে ওর ব্যক্তিগত পুরুষ। কোনোদিন কি অরু কল্পনা করেছিল ওর সাথে এমনটা হবে? আমেরিকাতে কেউ ওর জন্য এভাবে দিনের পর দিন প্রহর গুনবে? এরকম হুট করেই নিজের নামের পাশে মানুষটার টাইটেল হেঁটে যাবে? ভাবেনি তো, কল্পনাতেও ভাবেনি। কিন্তু ভবিতব্য এটাই ছিল। অরু মেনে নিয়েছে নিজের ডেস্টিনি। অবশ্য না মেনে কোথায় যাবে? কি নেই জায়ান কৃতিকের? সবচাইতে যেটা বেশি আছে সেটা অরুর প্রতি এক আকাশ সম আসক্তি। মানুষটার পাগলামি, আসক্তি, রাগ, বিরক্তি, একান্ত গোপনীয় চাহিদা, সবকিছুই অরুকে ঘিরে। তাহলে অরু কিভাবে কৃতিকের মায়ায় না পড়ে থাকতো? অরুর কাছে কৃতিকের মায়ায় জড়ানোর প্রথম ধাপ ছিল ওদের বিয়ে। হয়তোবা বিয়ের পরে উপরওয়ালার প্রদত্ত এক ধরনের টান তৈরি হয়ে যায় হৃদয়ে। অরুর বারবার মনে হতে থাকে একটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ, আধুনিক ভাষায় বলতে গেলে হ্যান্ডসাম, লম্বা চওড়া গৌরবর্ণের কথায় কথায় ভ্রু কুচকানো লোকটা ওর স্বামী। এই কথাটা দিনের আলোর মতোই সত্যি। ওর স্পষ্ট মনে আছে বিয়ের পরে সবার জোড়াজুড়িতে স্বামীর উপর কৃতিকের দু হাতে চুমু খাওয়ার কথা। তখন তো অরুর হৃদ মাঝারে ভীষণ টান অনুভব করেছিল। বিয়ের কথা মাথায় আসতেই অরু চলে গেল সেদিনের ভাবনায়, যেদিন নিজের সবটুকু কৃতিকের নামে লিখে দিয়ে এসেছিল জায়ান কৃতিক বার্ডসোন। ভাবতে ভাবতেই এক চিলতে হাসি ফোটে অরুর ঠোঁটে। আজকের মতো সেদিন বৃষ্টি ছিল না।
এশিয়ান দেশ হওয়াতে আমেরিকার মতোই কনকনে শীতও ছিল না ব্যাংকক শহরে, তবে আবহাওয়াটা বেশ কোমল ছিল। অনুর সাথে রাগ করে অরুর করা চরম বোকামির ফলস্বরূপ ওর উপর বেজায় চটেছিল কৃতিক। চোখে মুখে সে কি রাগ তার, যে রাগের কাছে প্রত্যেকবারই হার মেনে যায় অরু। সেবারও মেনেছিল। সকালবেলা ওকে আটকে রাখলেও বিকেলবেলা এসে কোনোরূপ কথাবার্তা না বলে টানতে টানতে অরুকে নিয়ে বাইকে বসে কৃতিক। ওদের পেছনে মুখ কাঁচুমাচু করে দাঁড়িয়েছিল এলিসা, অর্ণব আর সায়রও। অরু কিছু বুঝে উঠতে না পেরে কাঁদতে কাঁদতে এলিসাকে বলল। কি ব্যাপার আপু, কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমায়? এলিসা অরুকে আশ্বস্ত করে ওর কানের পেছনে চুলগুলো গুজে দিতে দিতে বলল। ইটস ওকে, আমরাও আসছি, ভয় পেও না, ও তোমাকে কিচ্ছু বলবে না। এলিসার কথার পাছে অরু আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই বাইকে টান দেয় কৃতিক। অজ্ঞতায় নিজেকে সামলানোর জন্য কৃতিকের জ্যাকেট টেনে ধরলো অরু। কৃতিক সামনেই ফোকাস করে অরুকে ডেকে বলল। অরু, তুই কি জানিস আজ তোর মায়ের অপারেশন? অরু হ্যাঁ সূচক মাথা নাড়লে কৃতিক পুনরায় বলল। তুই কি এটা জানিস আমি ডক্টরকে বলে তোর মায়ের সব ট্রিটমেন্ট বন্ধ করে রেখেছি? আমি না বলার আগ পর্যন্ত ওরা তোর মায়ের অপারেশন হাতেও ছোঁয়াবে না। কৃতিকের কথাই অরুর মুখ থেকে যেন রক্ত সরে গেল। ও বাইকে বসে স্তম্ভিত গলায় বলল। আপনি কি মজা করছেন? তোর কি মনে হয় আমি মজা করার মুডে আছি? অরু নাক ফুলিয়ে বলল। তাহলে এসব কথা কেন বলছেন? কৃতিক একটা পুরাতন গলির মাথায় বাইক থামিয়ে অরুর হাত ধরে বলল। বলছি চল। অরু চারিদিকে তাকালো। দুপাশে পুরাতন ইটের চালার ঘর, তার মাঝ দিয়ে সরু রাস্তা। ঘরগুলোর মধ্যে বেশিরভাগই থাইল্যান্ডের স্থানীয় মানুষজনের পুরাতন দোকানপাট, ছোটখাটো স্ট্রিট মার্কেট, হকারি আর ঐতিহ্যবাহী কাপড়ের দোকান দিয়ে ভর্তি গলিটা। সরু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই অরু খেয়াল করলো আশেপাশের সবাই ওদের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে, যেমনটা আমরা ভিনদেশীদের দেখলে করি। অরু বড় বড় চোখ করে এদিক ওদিক দৃষ্টিপাত করলেও কৃতিক সোজা হাঁটছে। হাঁটছে তো হাঁটছেই। কৃতিকের পুরুষালী কদমের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে অরুর পা ব্যথা করছে এখন। গোড়ালি ভেঙে মাটিতে বসে পড়তে ইচ্ছে করছে। উপায়ন্তর না পেয়ে অরু শুধালো। আর কত দূর? কৃতিক কুড়ো হেসে বলল। বাবা, এত তারা? কিসের তারা? আর আপনি একটু আগে কি বললেন? আমার মায়ের অপারেশন বন্ধ কেন করছেন? কি সমস্যা বলুন? কৃতিক যেতে যেতে বলল। সমস্যা তো তুই। মানে? গলির শেষ প্রান্তে একটা পুরাতন মসজিদের সামনে দাঁড়িয়ে কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ভিতরে গিয়ে যা করতে বলবো, যেভাবে করতে বলবো তাই করবি, নয়তো তোর মায়ের অপারেশন আর হচ্ছে না। অরু তৎক্ষণাৎ কৃতিকের থেকে নিজের হাতটা ঝটকা মেরে ছাড়িয়ে বলল। মস্করা পেয়েছেন? অপারেশন হবে না মানে? আপনি বলবেন আর অপারেশন হবে না, এতে সোজা? কৃতিক কপট হেসে অরুর দিকে ঝুঁকে এসে বলল। ছোট্ট মানুষ, মেমোরি লস হতেই পারে, কোনো সমস্যা নেই। আমি মনে করিয়ে দিচ্ছি, মনে আছে আমার অ্যাপ্রুভালের জন্য তোর মা দীর্ঘ 1 বছর বাংলাদেশে পড়েছিল? অরু এবার গলার স্বর কিছুটা খাদে নামিয়ে বলল। কি বলতে চাইছেন? কৃতিক সামনে তাকিয়ে বলল। আজ এই মুহূর্তে এখানে আমাদের বিয়ে হবে। কৃতিকের কথায় অরুর মাথা ঘুরে উঠল। কি বলে এলো? জীবনটা কি ছেলে খেলা? যাকে ইচ্ছে হলো তাকে বিয়ে ধরে আনলাম আর জিদ দেখে বিয়ে করে নিলাম। কৃতিকের উপর মেজাজ চড়াও হয়ে গিয়েছে অরু। অহিংস্র বাঘিনীর মতো গর্জে উঠে বলল। আপনি একটা পাগল উন্মাদ সাইকো, নয়তো নিজের সৎপনের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা করতে পারতেন না। অরু কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এক থাবায় ওর বুকের কাছে জামাটা খামচে ধরল কৃতিক। ফিনফিনে জামাটা এক টান দিয়ে নিজের কাছে টেনে এনে অরুর দিকে চোখ রাঙিয়ে কৃতিক দাঁত খিচে হিসিয়ে বলল। তুই আমার কেমন বোন? কোন হিসেবে বোন? উত্তর দে। তোর বাপ আর আমার বাপ এক নয়, তোর মা আমার মা এক নয়, তাহলে নিজেকে আমার বোন দাবি করিস কোন সাহসে? শেষ কথাটা বলে অরুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কৃতিক। কৃতিকের যুক্তির কাছে হেরে গিয়ে অরু এবার চুপ হয়ে যায়। চোখ মুখে অসহায় ছাপ টেনে গলার মাঝে কান্না আটকে রেখে টলমল চোখে কৃতিককে বলে। তাই বলে আপনি আমাকে জোর করে বিয়ে করবেন? সমাজ কি বলবে, দুনিয়া কি বলবে? আপনার সাথে আমি সেটাও কি সম্ভব? কোন ভুলের রাগ ছাড়ছেন আমার ওপর বলুন তো? কৃতিকের দৃষ্টিতে কোনো করুণার ছিটে ফোটাও নেই। ও গিয়ে এসে পুনরায় অরুর হাত চেপে ধরে বলল। উপরাল্লাহ যার প্রাধান্য দিয়েছে সমাজ তাতে বাধা দেওয়ার অধিকার রাখে না। আর না,
আমি এসবে পরোয়া করি। অরু পুনরায় নিজের হাত ছাড়িয়ে বলল। আমার জীবনটা এইভাবে কেন নষ্ট করছেন? কি করেছি আমি? কৃতিক অরুর দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল। বিলিভ মি অরু, একটা সময় আসবে যখন তুই এই সম্পর্কটার জন্য জীবন দিয়ে দিতেও রাজি থাকবি। তখন তুই নিজ মুখে বলবি, সেদিন যা হয়েছিল খুব ভালো হয়েছিল, আমি এখন পরিপূর্ণ। আর সেই দিন বেশি দূরে নয়। এখন চুপচাপ ভিতরে চল। অরু তেতে উঠে বলল। আমি যাব না। মা আপাকে না জানিয়ে এইভাবে লুকিয়ে ছড়িয়ে বিয়ে আমি জীবনেও করব না। জায়ান কৃতিক লুকিয়ে চুরিয়ে কিছু করে না। আমার মন চেয়েছে আমি এখন এই মুহূর্তে তোকে বিয়ে করব, মানে করবই। যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর মাকে আজই প্ল্যানে করে বাংলাদেশে পাঠিয়ে দেব, ইভেন উইথ আউট এনি ট্রিটমেন্ট। না। কৃতিকের শেষ কথাতে অরু শব্দ না করে বলে ওঠে। অরুকে কাঁদতে দেখে কৃতিক ওর হাত ধরে ভেতরে প্রবেশ করতে করতে বলল। মায়ের ভালো চাইলে ভিতরে চল। তুই শুধু তোর নামটা আমার নামে লিখে দিবি, ব্যাস। বাকিটা জীবন তোকে সামলে নেওয়ার দায়িত্ব শুধু আমার। অরু কাঁদতে কাঁদতে হেঁচকি টেনে বলল। আগে ডক্টরকে কল করে বলুন মায়ের ট্রিটমেন্ট শুরু করতে। কৃতিক যেতে যেতে বলল। ফোন রিসোর্টে ফেলে এসেছি, বিয়েটা হয়ে যাক, অর্ণবের ফোন থেকে কন্ট্যাক্ট করে বলে দিব। ততক্ষণে যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায়? কৃতিক এবার হাঁটার গতি থামিয়ে অরুর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল। আমি বলেছি যখন পরে, তার মানে পরেই। আগে বিয়ে হবে, তারপরে সব। পুরাতন ছোট্ট মসজিদটায় ইটের চালা ক্ষয়ে যায় অবস্থা। ধর্মভিত্তিক দেশ না হওয়াতে এদেশে হুজুর কিংবা মুসলিম খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য। তবুও কোথা থেকে যেন অর্ণব আর সায়র মিলে একজন ইন্দোনেশিয়ান হুজুর খুঁজে এনেছে। অরু আর কৃতিক ভেতরে ঢুকতেই অর্ণব ঝাঁঝিয়ে উঠে বলল। এতক্ষণ লাগে তোদের? সে কখন থেকে অপেক্ষা করছে? কৃতিক ভাবলেশীন কণ্ঠে বলল। বউকে রাজি করাতে দেরি হয়ে গেল, তা তোর লয়ার আর হুজুর কই? কৃতিকের কথায় অর্ণব পাশে সরে গিয়ে বলল। এই যে আমেরিকার লয়ার, যেহেতু তুই অরু দুজনেই আমেরিকা থেকে বিলং করিস, তাই উনি তোদের রেজিস্ট্রি ম্যারেজটা আমেরিকায় করে তুলবে। অর্ণবের বুদ্ধি দেখে সায়র এগিয়ে এসে বলল। ওরে শালা, এই ব্যাংকক বসে আমেরিকান লয়ার কই পেলি তুই? অর্ণব নিজের কাজ ঝাড়া দিয়ে একটু ভাব নিয়ে বলল। পেয়েছি, টাকা থাকলে বাঘের চোখেও মিলে বন্ধু। সায়র নাক শিকোয় তুলে বলল। না, এত যখন টাকা, তাহলে একটা বাঙালি হুজুর ধরে আনতে পারলি না? এ কোন দেশি হুজুর নিয়ে এলে? কথা বুঝি না কিছু না, কবুল কোন ভাষায় বলবে ওরা? অর্ণব দাঁত কিরমিরিয়ে বলল। আহাম্মক, বিয়ের সময় সব দেশেই কবুল বলে। দৌড়ে তো চিন্তা করলে হবে না, হুজুর হলেই হবে। তাছাড়া এলিসা মোটামুটি ইন্দোনেশিয়ান ভাষা জানে। সায়র হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পাশে সরে গেল। কৃতিক বিরক্ত হয়ে বলল। তোদের গবেষণা শেষ হয়েছে? তাহলে এবার বিয়েটা করি। সায়র ভ্রু কুচকে বলল। তোর দেখি তর সইছে না জেকে। দাঁড়ায়, এলিসা ফুলের মালটা নিয়ে আসো। অর্ণবের লয়ারের সাথে কথা বলে কাগজপত্র রেডি করে কৃতিককে ডেকে বলল। জেকে অরুকে নিয়ে আয়, সাইন করবে। কৃতিক এবার অরুর 5 আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে বলল। আয় আমার সাথে। লয়ারের সামনে চেয়ার দুটোতে পাশাপাশি বসে আছে অরু আর কৃতিক। অরুর নিস্তব্ধ চোখের জলে রেজিস্ট্রি পেপার ভিজে আঠা আঠা হয়ে গিয়েছে, তবুও কলম হাতে নিয়ে বসে আছে সে। অরুর এহেন কাণ্ডে বিরক্ত হয়ে কৃতিক আস্তে করে অর্ণবকে বলল। অর্ণব, প্রাইভেট চেক বুক কর, ওর মা দেশে ফিরবে। কৃতিকের কথার আগামাথা অর্ণবের বুঝে না এলেও অরু তৎক্ষণাৎ বলল। করছি, সাইন করছি। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া নোনা জলটুকু হাতের পিঠ দিয়ে মুছে কাঁপা কাঁপা হাতে অস্পষ্ট অক্ষরে আরোরা শেখ নামটা লিখে দিল অরু। অরুর সিগনেচার পর্ব শেষ হলে কৃতিক নিজেও গুটি গুটি অক্ষরে জায়ান কৃতিক চৌধুরী নামটা লিখে দেয়। সিগনেচার করার সময় কৃতিকের মুখটা ছিল থমথমে আর গম্ভীর। দেখে মনে হচ্ছিল অরুকে নয়, বরং ওকেই অরু জোর করে বিয়ে করাচ্ছে। তবে ওর মনে চলছিল অন্য সুর। কথা দিয়েছিলাম খুব বেশি না, একটুখানি বড় হ, তোকে আমি আমার করে নিব। আজ কথা রেখেছি, তুই আজ থেকে আমার অরু, পুরোটাই আমার। রেজিস্ট্রি পেপারে সাইন করা শেষ হলে এলিসা একটা তরতাজা ফুলের মালা অরুর হাতে ধরিয়ে দিল, অন্যটা কৃতিকের হাতে। তারপর মোবাইলের ভিডিও অন করতে বলল। জেকে বউকে মালা পরা। কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল। এসবের দরকার নেই তো এলিসা। দরকার আছে, তুই পরা।
এলিসার কথায় কৃতিক অরুর নত করে রাখা মাথার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল। মাথা তুল, মালা পরাবো। সায়র চোখ মুখ কুচকে বলল। সিরিয়াসলি জেকে তোর বউ হয়ে গিয়েছে মেয়েটা, এখন তো একটু সম্মান দে। কৃতিক এবার সত্যি সত্যি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। অরু মাথা তুলো, মালা পরাবো। তোলো শব্দটা বলতে গিয়ে কৃতিকের বোধহয় জিভ খসে পড়ার উপক্রম। ওকে দিয়ে এইসব হয় না মোটেই। এবার এলিসাও পাশ থেকে তাড়া দিয়ে অরুকে বলল। অরু মাথা তুলো। সবার জোড়াজড়িতে অরু এবার মাথাটা তুলে কৃতিকের চোখের দিকে চাইল। সেই ঝড় তোলা কামুক চাহনি। চোখ দেখে মনে হচ্ছে না এই লোক একটু আগেই এত বড় ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। অথচ সবার মধ্যে থেকে ফেসে গিয়েছে অরু। অরুর ভাবনার মাঝেই ওর গলায় মালা পরিয়ে দিল কৃতিক। এবার অরুর পালা। কিন্তু অরুর মোটেও একরত্তি চুনোপুটির মতো মেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে থাকা গ্রিকট খ্যাত কৃতিকের লাগাম কি করে বা পাবে? তাই সহসায় পা উঁচিয়ে আঙুলের উপর ভর করে দাঁড়িয়ে মুখ কাঁচুমাচু করে অরু বলল। পারছি না তো। অরুর কথাই এলিসা মুখ টিপে হাসি সংকরণ করে বলল। জেকে কি সমস্যা? তোর বউ তো তোর নাগালি পাচ্ছে না। কৃতিক কিছু না বলে এবার মাথা নুয়ে দিল অরুর সামনে। তৎক্ষণাৎ ওকে মালা পরিয়ে দেয় অরু। ঠিক সেই মুহূর্তটা মুঠোফোনের ক্যামেরায় বন্দি করে নেয় এলিসা। এরপর ধর্মীয় মতে ওদের আরো একবার বিয়ে হয়। অরু আর কৃতিক দুজনেই কবুল বলে বিয়েটা সম্পন্ন করে। অরু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়েছে। নাক চোখ লাল বর্ণ ধারণ করেছে। ওর পরনে ছিল লং স্কার্ট আর সুতির টপ। চেহারায় কৃত্রিম প্রসাধনের লেশ মাত্র নেই। তবুও বিয়ের মালা পরিহিত সদ্য বিবাহিত অরুকে দেখতে অপরূপা লাগছে। চেহারাতে অন্যরকম লাবণ্যতা এসেছে মেয়েটার। এটা বোধহয় নতুন নতুন বিয়ের পর সব মেয়েদেরই আসে, তাই অরুও এসেছে। বিয়ের পালা শেষ হলে ছোট্ট একটা নিয়মের মাঝে আটকে পড়ে ওরা। এটা ইন্দোনেশিয়ান সংস্কৃতি। বিয়ের পর স্বামী তার স্ত্রীর খোমটা খুলে মুখ দেখবে। অতঃপর স্ত্রী তার স্বামীর দু হাতে চুমু খেয়ে হাত দুটো চোখে ছুঁয়ে সম্মান জানাবে। আর স্বামী স্ত্রীর মাথায় হাত রেখে সেই আন্তরিকতাটুকু সাদরে গ্রহণ করবে। দারুণ প্রেম। হুজুরের মুখের কথাগুলো শুনে এলিসা অরূপ সায়র এক প্রকার ঝুলে পড়েছে ওদের দিয়ে। এই প্রেম পালন করাবেই করাবে। সব নিয়ম পালন করা হয়েছে, এইটুকু কেন বাকি থাকবে? ওদের জোড়াজড়িতে কৃতিক বিরক্ত হয়ে বলল। অনেক কিছু করেছি, আর পারবো না। এখন যা করার তোরা কর। এলিসা ওর দিকে তাকিয়ে কট মুটিয়ে বলল। পারবি না মানে? মেয়েটাকে জবরদস্তিতে করে বিয়ে করছিস আর এখন বলছিস নিয়ম পালন করতে পারবি না? মগের মুল্লুক নাকি? হ্যাঁ ভাই কেন বুঝছিস না? এটা বাঙালি নিয়ম না, কোথাকার ইন্দোনেশিয়ান নিয়ম। আমরা কেন পালন করতে যাব? এলিসা কৃতিকের কথায় ঘোর আপত্তি জানিয়ে বলল। শোন জেকে, নিয়ম ইজ নিয়ম। অত দেশ টেশ বুঝি না আমরা, সো চুপচাপ পালন করে ফেলো শোনা। পাশ থেকে অর্ণব বলল। শুধু শুধু সময় নষ্ট করছিস জেকে। অরু তো এখন তোর বই, যা নিয়ম আছে সব করে ফেল। এলিসা হলে তো আমি নাচতে নাচতে ড্রেন্ট পালন করতাম। শুধুমাত্র নিজের দেশ কেন, পুরো এশিয়ান সবগুলো কান্ট্রি থেকে নিয়ম ধার করে এনে এনে পালন করতাম। এলিসা অর্ণবকে চোখ রাঙিয়ে বলল। থামবি তুই? কৃতিক এবার ওদের সবাইকে একসাথে থামিয়ে দিয়ে বলল। আচ্ছা চুপ কর তোরা, করছি। যা যা নিয়ম আছে সব পালন করছি, তবুও চেঁচামেচি থামা। কৃতিকের সম্মতি পেয়ে এলিসা এগিয়ে এসে অরুর পাতলা ফিনফিনে দোপাট্টা দিয়ে ওর মাথায় বড়সড় একটা ঘোমটা টেনে দিল। এখন আর অরুর মুখ দেখা যাচ্ছে না। কৃতিক কয়েক সেকেন্ড ঘোমটা টানা অরুর দিকে তাকিয়ে থেকে হাত বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে অরুর ঘোমটা সরানোর উদ্দেশ্যে। ভেতরের উত্তেজনা উৎফুল্লতা এবার সত্যি সত্যি ওর হাত কাঁপছে। নিজেকে বারবার দাঁড় করাচ্ছে স্বপ্ন দুয়ারে। অরু এখন আক্ষরিক অর্থে কৃতিকের বউ, মিসেস আরোরা জায়ান। আর এই মুহূর্তে কৃতিক তার বউয়ের ঘোমটা সরাচ্ছে মুখ দেখার উদ্দেশ্যে। এটা কি আদৌ সত্যি নাকি স্বপ্ন? কৃতিক ধীরে ধীরে ঘোমটা তুলে অরু না তার নতুন বউয়ের মুখের দিকে নিষ্প্রভ চোখে চেয়ে রইল খানিকক্ষণ। ওর পুরো পৃথিবীটা এখানেই থমকে গিয়েছে। অরুকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। তাই তো কৃতিকের মতো শক্তপোক্ত কঠিন হৃদয়ের মানুষটাও কেমন গলে যাচ্ছে ওর মায়াবী মুখখানা দেখে। ঘোমটা তোলা হয়ে গেলে এলিসার হুজুরের নির্দেশে কাঁপা কাঁপা হাতে কৃতিকের জিম করা পেশিবহুল সাদা ফর্সা হাত দুটোর হাতের মধ্যে নিয়ে নেয় অরু।
অতঃপর হেঁচকি দিতে দিতে ওর দু হাতের পিঠের নিজের ভেজা নরম তুলতুলে অধখানি ছুঁয়ে দেয় নির্লিপ্তে। অতঃপর তার মাথায় নিয়ে স্পর্শ করায় নিজের দু চোখে। অরুর এই নিয়ম পালনের কি মোটেও আন্তরিকতা ছিল না? ছিল তো। যতই হোক, বিয়ের পর মেয়েদের হৃদয়টা তার স্বামীর প্রতি আপনা আপনি দুর্বল হয়ে যায়। ওই মুহূর্তে অরুরও বোধহয় তাই হয়েছিল। অরু যখন কৃতিকের হাত দুটো দুচোখে স্পর্শ করায়, কৃতিক তখন তার এক হাত নিয়ে অরুর মাথার উপর রেখে অন্য হাতে বাহুতে টেনে নেয় কৃতিকের ছোট্ট শরীরটাকে। সঙ্গে সঙ্গে কৃতিকের সাদা শার্টটা খামচে ধরে ওর বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ে অরু। কি জানি কেন এত কেঁদেছিল সেদিন, আর কাঁদবেই যখন তখন কৃতিকের বুকেই কেন? তখন তো কৃতিকই আসলে কালপিট ছিল, তবুও কৃতিকের বুকেই কেঁদে ভাসিয়েছিল অরু। এসব অযথা নিয়ম কানুন পালনের পর কৃতিক আর দাঁড়ালো না। অরুকে কোলে তুলে নিয়ে বেরিয়ে গেল মসজিদ থেকে। তারপর বাইকে বসে বরাবরের মতোই নিজের ওয়ালেট, সিগারেট বক্স, এমনকি একটু আগের মালাটাও অরুর হাতে ধরিয়ে দিল সে। অরু চুপচাপ সেগুলো হাতে নিয়েই বসে পড়লো বাইকের পেছনে। অরুর ভেতর তখনও ভোতা ভোতা অনুভূতি থাকলেও আজ ওর অনুভূতিগুলো তুঙ্গে। প্রথম মনে হচ্ছে বিয়ের পর স্বামীর সাথে ওর প্রথম বাইক রাইড বোধ হয় সেটাই ছিল। সেদিনের ঘটে যাওয়া প্রত্যেকটা কথার পুঙ্খানুপুঙ্খ মনে করে আবারও একবার লাজুকতায় মুড়িয়ে গেল ওর। সেই লাজে রাঙা হলো নরম তুলতুলে কপল দুখানা।